গুড মর্নিং সকল প্রিয় ছাত্রছাত্রীদেরকে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি তোমাদের ভূগোল বিষয়ের শিক্ষক মানস স্যার। আচ্ছা, আমরা পূর্বের ক্লাসে বায়ু কাজ সম্পর্কে আলোচনা শুরু করেছিলাম, তাই তো? এবং তোমরা সবাই খুব ভালোভাবে বুঝতে পেরেছিলে এবং আমরা আলোচনা করেছিলাম মূলত যে বায়ু কোথায়, মানে কোন অঞ্চলে সর্বাধিক তার কার্যকারিতা ভূমিকা পালন করে থাকে এবং কোন অঞ্চলে সর্বাধিক বেশি কার্যকারিতা তার ভূমিকা দেখা যায়, লক্ষ্য করা যায়, এইগুলো মূলত আমরা আলোচনা করেছিলাম। এবং সারা পৃথিবী জুড়ে যে প্রধান প্রধান মরুভূমি বা বায়ুর কাজ সব থেকে তো বেশি কোন অঞ্চলে হয় বলো? বায়ুর কাজ সব থেকে বেশি হয় হচ্ছে মরুভূমি অঞ্চলে, তাই তো? আচ্ছা, এই মরুভূমি অঞ্চলে যেটা বলা হচ্ছে, এই অঞ্চলে বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ কত হবে বলতো? এখানে বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ হবে 25 সেন্টিমিটারেরও কম, তাই না? তো এই যে বৈশিষ্ট্য সম্পন্ন বা এই এরকম আবহাওয়া জলবায়ু দেখা যায়, এরকম ভাবে আমরা সারা পৃথিবীব্যাপী 5টি মহাদেশ থেকে প্রধান প্রধান মরুভূমির নাম এবং মানচিত্রে তার কোথায় তার অবস্থান, কোথায় অবস্থান মানচিত্রে বা মহাদেশের পশ্চিম প্রান্তে, এটা কিন্তু মনে রাখতে হবে, ঠিক আছে? এবং এটা প্রশ্নও আসে যে সব মরুভূমিগুলো মহাদেশের পশ্চিম প্রান্তে অবস্থান করে কেন, এরকম প্রশ্ন আসতে পারে। তো এইরকম ভাবে আমরা পূর্বের ক্লাসে যে আলোচনা করেছিলাম, আমি দেখো শুরুতেই এই প্রশ্নগুলো তোমাদের সামনে আবার রেখেছি যে আমরা এই প্রশ্নগুলো একটু তোমাদের থেকে জেনে নেব, প্রশ্নের উত্তরগুলো তোমরা কে কতটা ভালোভাবে নিজেদেরকে প্রস্তুত করতে পেরেছো, নিজেদেরকে ভালোভাবে পড়ে এসেছো বাড়ি থেকে, সেগুলো আগে একটু আমরা জেনে নিই। কি সবাই পড়ে এসেছো তো? আচ্ছা, তাহলে জেনে নিই একটু। প্রথমেই আমাকে বলো, একদম সব থেকে সহজ প্রশ্ন দিয়ে শুরু করি, সেটা হচ্ছে পৃথিবীর বৃহত্তম মরুভূমির নাম কি এবং এর অবস্থান কোথায়? হ্যাঁ বলো। ভেরি গুড। পৃথিবীর বৃহত্তম মরুভূমির নাম হচ্ছে সাহারা মরুভূমি এবং এটি আফ্রিকা মহাদেশে অবস্থান করছে, তাই তো? আচ্ছা, এশিয়া মহাদেশের কয়েকটি মরুভূমির উদাহরণ দাও। হ্যাঁ, এশিয়া মহাদেশে যদি কয়েকটি মরুভূমির উদাহরণ দিতে বলা হয়, বলো। ভারতবর্ষ দিয়েই শুরু করো। থর মরুভূমি, আরব মরুভূমি, গোবি মরুভূমি, টাকলামাকান মরুভূমি, তাই তো? কুম। আচ্ছা, এবার যদি এর থেকে বলা হয় শীতল মরুভূমির নাম উল্লেখ করো এশিয়া মহাদেশে, তখন কি বলবে? তখন গোবি মরুভূমি বলতে হবে, টাকলামাকান বলতে হবে, আর কুম মরুভূমি বলতে পারো। আর উষ্ণ মরুভূমি বললে একদম ঠিক থর মরুভূমি আর আরব মরুভূমি, এগুলো আমরা বলতে পারি। আচ্ছা, আর একটা বলো তো, এই যে সাহারা মরুভূমিতে যে পাথুরে মরুভূমির লক্ষ্য করা যায়, ঠিক আছে, সেই পাথুরে মরুভূমির নাম কি বলা হয়? সাহারা মরুভূমিতে যে শিলাময় মরুভূমি, পাথুরে মরুভূমি, পাথুরে যে মরুভূমি, সেই পাথুরে মরুভূমিকে কি বলা হয়? আলজেরিয়াতে রেগ বলা হয়, তাই তো? আচ্ছা, এবার বলো তো, শিলাময় যে মরুভূমি, এই শিলাময় মরুভূমি কি নামে পরিচিত? এটা হামাদা নামে পরিচিত, একদম ঠিক বলেছ। আচ্ছা, আরেকটা প্রশ্ন বলো, উত্তর বলো যে দক্ষিণ গোলার্ধের সর্ববৃহৎ মরুভূমির নাম কি? যেটা হচ্ছে কোন মহাদেশে অবস্থান করছে? অস্ট্রেলিয়াতে অবস্থান করছে, অর্থাৎ ওশেনিয়া মহাদেশের অন্তর্গত আমরা বলতে পারি। আচ্ছা, এর নাম কি? বৃহৎ অস্ট্রেলীয় মরুভূমি, ঠিক আছে? আচ্ছা, এইটা কে বলতে পারবে দেখি, বলো তো, পৃথিবীর মোট স্থলভাগের কত ভাগ মরুভূমি অবস্থান করছে? পৃথিবীর মোট স্থলভাগের প্রায় 20 ভাগ
মরুভূমি অবস্থান করছে। 20 ভাগ, হ্যাঁ 20%, যেটা 20 ভাগও বলা যেতে পারে, অর্থাৎ মোট স্থলভাগের 20% বা 20 ভাগ স্থলভাগ কিন্তু এই মরুভূমি অন্তর্গত হচ্ছে। অর্থাৎ সারা পৃথিবী জুড়ে যা মরুভূমি আমরা লক্ষ্য করতে পারি বা মরুভূমি আমরা মানচিত্রে দেখেছি, যেমন আমরা বলতে পারি যে উত্তর আমেরিকায় সোনেরান, তাই তো? আর দক্ষিণ আমেরিকায় কি কি আছে বলো? আটাকামা রয়েছে, তাই তো? আচ্ছা, আর দক্ষিণ আমেরিকায় প্যাটাগোনিয়া রয়েছে, এটা একটা শীতল মরুভূমির উদাহরণ বলতে পারি। আর সাহারা মরুভূমি বললাম, নামিব মরুভূমি বা কালাহারি মরুভূমি, যেটা কোন মহাদেশে রয়েছে? আফ্রিকা মহাদেশে রয়েছে। তারপর থর মরুভূমি, আর এদিকে রয়েছে তোমার আরব মরুভূমি, এবং একদম দক্ষিণ প্রান্তে রয়েছে অস্ট্রেলীয় মরুভূমি, তাই তো? আচ্ছা, এবার আমাকে বলো, এই যে মরুভূমি, এই মরুভূমিগুলো অক্ষাংশগত অবস্থান যদি জিজ্ঞাসা করা হয়, কি বলতে হবে? হ্যাঁ, একদম ঠিক, যে এগুলো নিরক্ষরেখার উভয় পার্শ্বে 10 ডিগ্রি থেকে 30 ডিগ্রি অক্ষাংশের মধ্যবর্তী অঞ্চলে এই উষ্ণ মরুভূমি লক্ষ্য করা যায়, তাই তো? আচ্ছা, এই উষ্ণ মরুভূমি ছাড়াও আরো একটি কি মরুভূমি রয়েছে? শীতল মরুভূমি। এই শীতল মরুভূমির উদাহরণ কি রয়েছে, যেটা তোমরা একটু আগেই বলেছো? দক্ষিণ আমেরিকাতে প্যাটাগোনিয়া রয়েছে, আর রয়েছে গোবি মরুভূমি। আচ্ছা, এই যে শীতল মরুভূমি, এই শীতল মরুভূমির অক্ষাংশগত অবস্থান কত বলতো? আচ্ছা, অনেক তো উদাহরণ সম্পর্কে আমরা জানলাম। এবার বলতো, বায়ু সর্বাধিক কার্যকরী ভূমিকা পালন করে কোথায়? 1 নম্বর হচ্ছে মরু অঞ্চলে, তাই তো? তারপর রয়েছে তাহলে মরু অঞ্চলে, 2 নম্বর হচ্ছে মরুপ্রায়, আর একটা সমুদ্র উপকূল অঞ্চলে। এখানেও কিন্তু বায়ুর মানে গতিবেগ যেমন তীব্র থাকে এবং কার্যকারিতাও কিন্তু অনেক বেশি লক্ষ্য করা যায়, ঠিক আছে? আচ্ছা, এছাড়াও আরেকটু বলো আমাকে, যে মরু এবং উপকূল অঞ্চলে বায়ুর যে এই যে কাজ বললাম, বায়ুর কাজের প্রাধান্য লাভের কারণ কি কি? আমরা মনে করো, দেখো 4টে কারণ আমরা এখানে আলোচনা করেছিলাম। সেই কারণগুলো তোমাদেরকে একটু বলতে হবে, যে কি কি কারণ তার জন্য বায়ু তীব্র বেগে প্রবাহিত হয়ে তার কার্যকরী ভূমিকা পালন করে থাকে। তাহলে একদম শুরুতে যেটা হচ্ছে, যে বিনা বাধায় বা অবাধে বায়ুর গতিবেগ, তাই তো? তাহলে যেখানটাতে সমুদ্র উপকূল অঞ্চল বা ফাঁকা অঞ্চল রয়েছে, সেই জায়গাতে কি হচ্ছে? বায়ু তীব্র বেগে প্রবাহিত হচ্ছে। যদি কোনো বাধা না থাকে, আমরা যদি রাস্তায় হাঁটতে হাঁটতে কোনো বাধা না পাই, তাহলে আমরা সোজা পথে প্রবাহিত হব, মানে অগ্রসর হব। কিন্তু যদি বাধা আসে, তাহলে কি হবে? আমাদের গতিও কমে যাবে, তাই না? সেই জন্য বায়ুর ক্ষেত্রে একই রকম জিনিস লক্ষ্য করা যায়। তাহলে যদি কোনো বাধা না থাকে, তাহলে বায়ু কিন্তু অবাধে যাতায়াত করতে পারবে। 2 নম্বর পয়েন্ট কি ছিল বলো? উন্মুক্ত এবং আলগা ভূমি। এই উন্মুক্ত আলগা ভূমি থাকলে কি হবে বলো তো তোমরা? হ্যাঁ, ঠিক বলেছ। গাছ যেমন তার শিকড় দিয়ে মাটিকে সুন্দরভাবে আঁকড়ে ধরে রাখতে পারে, কিন্তু যে অঞ্চলে গাছপালার পরিমাণ খুব কম, বৃক্ষহীন একটা প্রান্তর, সেখানে কিন্তু বায়ু তীব্র বেগে প্রবাহিত হলে কি হবে? উপরিস্তর যে আলগা গ্রথন ছাড়া যে মাটি, আলগা বল্গাহীন মাটি, সেটা কিন্তু সহজেই একটা স্থান থেকে উড়ে গিয়ে অপর স্থানে চলে যেতে পারে বা চলে যায়। এটা একটা গেল। আর ছিল যান্ত্রিক আবহবিকারের প্রাধান্য। যান্ত্রিক আবহবিকার কি করে? আমরা যান্ত্রিক আবহবিকার সম্পর্কে আরো বিস্তারিত পরবর্তীতে ধীরে ধীরে আলোচনা করব। তো যান্ত্রিক আবহবিকারে কি হয়? হ্যাঁ, তোমাদের বন্ধু ঠিকই বলেছে, যে উষ্ণতার পার্থক্য। অর্থাৎ দিনের বেলা প্রচন্ড বেশি পরিমাণে উষ্ণতা, আর রাতের বেলা
খুব কম উষ্ণতা, এই যে শিলাস্তরের মধ্যে কি হয়, উষ্ণতার প্রসারণ এবং সংকোচন হতে দেখা যায়। তার ফলে যে শিলাখণ্ডগুলো টুকরো টুকরো খণ্ডে পড়ে যায় এবং এই খণ্ডগুলো বায়ুর সাথে বাহিত হয়ে, সেটা বহন কাজের দ্বারা হতে পারে, ঘর্ষণ কাজের দ্বারা হতে পারে, ক্ষয় তো করছেই, আর সঞ্চয় কাজও করতে পারে, এরকমভাবে বিভিন্ন কার্যকরী ভূমিকা লক্ষ্য করা যায়। আর লাস্ট যে অংশ ছিল সেটা হচ্ছে সমুদ্র তরঙ্গের প্রভাব, তাই তো? তো সমুদ্র তরঙ্গ কোথায় বেশি কার্যকরী হয়? উপকূল অঞ্চলে হয়। দেখবে যে বালিয়াড়ি সমুদ্র উপকূলগুলো রয়েছে, বড় বড় বিচ যেগুলো বলা হয়, যেমন পুরী বা দীঘা, এটার উদাহরণস্বরূপ আমি বললাম। এখানে সমুদ্রের তরঙ্গ যখন জোরে জোরে প্রবাহিত বা জোরে জোরে দেখা যায়, তার ঢেউটা লক্ষ্য করা যায়, দেখবে ঢেউয়ের আঘাতে প্রথমে শিলাখণ্ডগুলো বড় থেকে ধীরে 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 খণ্ডে খণ্ডে বিভক্ত হয়ে যায়, সেগুলো আবার আরো ক্ষুদ্র ক্ষুদ্র খণ্ডে বিভক্ত হয়ে যায়। তাহলে এরকমভাবে ক্ষুদ্র ক্ষুদ্র খণ্ডে বিভক্ত হয়ে বালিতে পরিণত হয়, বা যদি এমন একটা অবস্থায় আসলো সেটা জলের থেকে এবার যখন হাওয়া হবে, হাওয়ার সাথে বাহিত হয়ে অন্য জায়গায় চলে যেতে পারে। তাহলে এরকম ভাবেও কিন্তু সমুদ্র তরঙ্গে সমুদ্র এবং বায়ুর একসাথে মিলিত কার্যের ফলেও ভূমিরূপের পরিবর্তন লক্ষ্য করা যায়। ঠিক আছে? আচ্ছা, তো এই পর্যন্ত ছিল আমাদের পূর্বের দিনের আলোচনা। এবার আজকের আমরা আলোচনা করব যে মূলত বায়ুর এই যে কথাগুলো বললাম, কি কি পদ্ধতিতে বায়ু তার কাজকর্ম করে থাকে। মানে বায়ুও কি করে, বায়ু কিন্তু নদীর মতোই বা হিমবাহের মতোই প্রথমে ক্ষয় কাজ করে, এবার এই ক্ষয়জাত পদার্থগুলো কি করে, সেগুলো আবার নির্দিষ্ট জায়গায় বহন করে নিয়ে যায়, আবার বহন হলে সেটাকে আবার কি করবে, বহন করা পদার্থগুলো কোনো একটা নির্দিষ্ট জায়গায় গিয়ে কি হবে, সঞ্চয় হবে। তাহলে এরকম ভাবে ক্ষয়, বহন, সঞ্চয়, এই তিনটি কার্যের দ্বারা কিন্তু বায়ু নির্দিষ্ট অঞ্চলে, অর্থাৎ বিশেষত মরুভূমি অঞ্চলে এবং বায়ু যেখানে তার তীব্রতা লক্ষ্য করা যায় সেই সব অঞ্চলে এই ভূমিরূপগুলো লক্ষ্য করা যায়। আজকে আমাদের আলোচনার মূল বিষয়বস্তু হবে যে কোন কোন পদ্ধতিতে বায়ু ক্ষয় কাজ, বহন কাজ এবং সঞ্চয় কাজ করে থাকে, সেগুলো আমরা ধীরে ধীরে আলোচনা করব। দেখো এই যে ছবিটা, এই ছবিটার মধ্যেও তোমরা বুঝতে পারছো, দেখো এখানে যখন বায়ুর গতিবেগ অতিরিক্ত তীব্রতা হচ্ছে, দেখো, এবং ছোট্ট ছোট্ট মিহি মিহি বালু কণা, সেগুলো বাতাসের সঙ্গে কিন্তু ভেসে উড়ে বেড়াচ্ছে, চলে যাচ্ছে, মানে একটা স্থান থেকে আরেকটা স্থানে চলে যাচ্ছে। যখনই এটা বহন হয়ে যাচ্ছে, মানে তার স্থান পরিবর্তন করছে, তাহলে এই বালুটা যেখানে তার এবার বায়ুর গতিবেগ বা তীব্রতা কমে যাবে, হ্রাস পাবে, সেখানে কি হবে, এটা সঞ্চিত হয়ে যাবে, তাই তো? আবার বড় বড় নুড়ি কাঁকর পলিবালিগুলো, সেগুলো কি হয়, সেগুলোও কিন্তু হয়তো সেগুলো বাতাসে ভেসে বেড়াতে পারছে না, কিন্তু সেগুলো বাতাসের তীব্রতার জন্য গড়িয়ে গড়িয়ে কোনো একটা স্থানে গিয়ে সেগুলো আবার জমা হয়ে যাবে। আচ্ছা, আর পরের ছবিটায় দেখো বালির বিভিন্ন একদম ক্ষুদ্র অংশ থেকে আমি এগুলো দেখিয়েছি, কারণ বেশি বড় পাথর বা শিলাখণ্ড, বালিখণ্ড, সেগুলো কি উড়ে বেড়াতে পারবে? পারবে না। একদম মিহি বালি যদি আমরা বলি, এটা কিন্তু বাতাসে উড়ে বেড়াতে পারবে। এটাও বাতাসে উড়ে বেড়ানোর ক্ষমতা যদি বায়ুর গতিবেগ তীব্রতা হয় 40, 50, 60, 70 কিলোমিটার বেগে হয়, প্রবাহিত হয়, তখন। আর হতে পারে এইগুলো কিন্তু বাতাসে, এই যে কোর্স স্যান্ড, এগুলো কিন্তু বাতাসে সহজে ভেসে বেড়াতে পারে না, তখন এইগুলো কিন্তু গড়িয়ে গড়িয়ে বা দুটো এই যে কণা রয়েছে, এই দুটো পাথরখণ্ডের সঙ্গে একে অপরের সঙ্গে ধাক্কা খেতে পারে, যেটা ঘর্ষণ ক্ষয় হয়, তার ফলেও কিন্তু ক্ষয় হতে পারে। তো চলো আমরা আজকের যে অংশ সেগুলো ধীরে ধীরে আলোচনা করি, তোমরা আরো বিস্তারিতভাবে জানতে পারবে, বুঝতে পারবে। এবং এর মধ্যে যদি এই আলোচনা করবার মধ্যে কারোর যদি কোথাও সমস্যা থাকে, রেসপন্স করবে যে স্যার এই জায়গাটাতে আমার বুঝতে অসুবিধা হচ্ছে,
তাহলে আমি তোমাদেরকে আরো ভালোভাবে আরো একবার করে বলে দেব। ঠিক আছে? আচ্ছা, তাহলে আজকের আমাদের মূল বিষয়বস্তু এবার আলোচনা শুরু করি আমরা। আচ্ছা দেখো, বালিয়াড়ির এই অংশ এটা আমি দিয়েছি। তাহলে আজকে আমাদের কাজ হচ্ছে বায়ুর কাজ। আর প্রথম যে চ্যাপ্টার রয়েছে দশম শ্রেণীর অন্তর্গত বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপের বায়ুর কাজ পার্ট 2 সম্পর্কে আমরা আলোচনা করব। ঠিক আছে? আচ্ছা, প্রথমে আমরা পূর্বের দিনের ক্লাস যতটুকু আমরা আলোচনা করেছিলাম ঠিক তার পরবর্তী অংশ থেকে যদি আমরা আজকে আলোচনা শুরু করি, প্রথম আলোচ্য বিষয় হচ্ছে যে এই বালিকণা বা বালুকণা সৃষ্টির ধারণা। ঠিক আছে? তো মরুভূমি গঠন, বালু মানে বায়ু বা বালি বললেই কিন্তু আমাদের মাথায় প্রথমে যেটা আসবে সেটা হচ্ছে মরুভূমি। কারণ এখানেই বায়ুর কাজ সর্বাধিক হচ্ছে, এখানেই বালির পরিমাণ সর্বাধিক, তাহলে তার পরিমাণটা বা তার কার্যকরী ভূমিকা এই অঞ্চলেই লক্ষ্য করা যাবে, তাই তো? আচ্ছা, তাহলে বায়ুর বা এই মরুভূমি গঠনের প্রধান উপাদান হলো বালি, অর্থাৎ বায়ুর যদি কাজ আমরা বলতে পারি সে করে থাকে কোথায়? এই মরুভূমি অঞ্চলে। এই বালি হলো শিলাজাত অজৈব পদার্থ, তাই এটা অজৈব পদার্থ, সহজে এটা হয় না। আচ্ছা, এর ব্যাস সাধারণত কত হয়? সর্বনিম্ন ভাব থেকে ক্ষুদ্র 0.02 থেকে 2.0 মিলিমিটার। ঠিক আছে? দেখো, এই যে একটা সম্পূর্ণ বড় অংশকে দেখানো হয়েছে মাইক্রোস্কোপে করে, এই সব থেকে বড় খণ্ডটা এটা হচ্ছে কিন্তু 2 মিলিমিটার। ঠিক আছে? দেখো, এই যে দেখা যাচ্ছে 2 মিলিমিটার পর্যন্ত দেখা যেতে পারে। আর এর থেকেও ক্ষুদ্র ক্ষুদ্র যেগুলো রয়েছে সেটা 0.05, 0.002। ক্লে অর্থাৎ কাদার যে অংশ সেটা আরো সূক্ষ্ম কণা হয়, কিন্তু সর্বনিম্ন যে আয়তন সেটা হচ্ছে 0.002। আর সর্বোচ্চ বা থেকে বড় কণা সেটা হচ্ছে 2.0 অর্থাৎ 2 মিলিমিটার আয়তন হবে। ঠিক আছে? এই কণায় বেশি দেখা যায়। আচ্ছা, বালির প্রধান উপাদান কি? বালির প্রধান উপাদান হলো কোয়ার্টজ খনিজ। তাহলে বালির প্রধান উপাদান কি বললাম? কোয়ার্টজ খনিজ। এছাড়াও এই মরুভূমি অঞ্চলে যে বালিয়াড়ি লক্ষ্য করা যায় সেখানেও ফেলসপার, অভ্র, জিপসাম এই খনিজ পদার্থগুলো কিন্তু লক্ষ্য করা যায়। কিন্তু সর্বাধিক কি দেখা যায়? কোয়ার্টজ খনিজ সব থেকে বেশি পরিমাণে লক্ষ্য করা যায়। তাহলে যদি বলা হয় বালিয়াড়ি অঞ্চলে কি কি খনিজ পদার্থ লক্ষ্য করা যায়, তখন কোয়ার্টজ ছাড়াও ফেলসপার, অভ্র আর জিপসাম এগুলোর নাম কিন্তু উল্লেখ করতে হবে। বোঝা যাচ্ছে তো? আচ্ছা, বালি হচ্ছে 3 ধরনের, মানে তার আকার আকৃতির অনুযায়ী বালিকে 3 ভাগে আমরা ভাগ করতে পারি। একটা হচ্ছে অতি মিহি বালি। দেখবে তোমরাও যে বিভিন্ন বালি বিভিন্ন জায়গায় দেখে থাকবে, রাস্তাঘাটে বা তোমাদের বাড়ির যখন ধরো প্লাস্টারের কাজ হচ্ছে, বাড়িতে কোনো সিমেন্ট বালির কাজ হচ্ছে, রাস্তাঘাটেও দেখে থাকবে বালি কিন্তু কোনো কোনো বালির দানা বেশ বড় হয়, আবার কোনো কোনো বালির দানা একটু মাঝারি হয়, আবার কোনো কোনো বালির দানা একটু মোটা হয়। দেখে লোকমুখে বলতে শুনবে যে ঘরের যদি বাইরের প্লাস্টার আমরা করি তাহলে একটু মোটা দানার বালি হলে প্লাস্টারটা ভালো হবে। ঠিক আছে? তো এরকম ভাবে অতি মিহি বালি আর মোটা বালি এরকম ভাবে বালিকে 3টি ভাগে ভাগ করা হয়েছে। অতি মিহি বালি হলে তার আকার বা আকৃতি কেমন হবে? 0.15 থেকে অর্থাৎ 0.15 থেকে 0.1 মিলিমিটার পর্যন্ত হতে পারে। মিহি বালি কেমন হবে? তাহলে 0.1 থেকে 0.5, এটা হচ্ছে মাঝারি ধরনের। আর সব থেকে মোটা বালি যেটা, সব থেকে মোটা বালিটা কি? 0.5 থেকে 2.0, অর্থাৎ এই যে আকৃতিটা দেখিয়েছি সব থেকে বড়, এটাই হচ্ছে একটা বালির আয়তন, 0.5 থেকে 2 মিলিমিটার পর্যন্ত। তাহলে এখানে দেখো এই যে ফাইন স্যান্ড, মানে এটা তো অতি মিহি, তোমরা দেখে বুঝতে পারছো এটা হচ্ছে মিডিয়াম। আর তারপরে এরকম আসে, এই বালিগুলো আসে
ঠিক আছে। আর এগুলো হচ্ছে ছোট ছোট পাথরের খণ্ড দেখানো হয়েছে। এই পাথর খণ্ডগুলোই কিন্তু ধীরে ধীরে মানে জলের আঘাতে হোক, বালির আঘাতে হোক, ঘর্ষণের দ্বারা হোক, অবঘর্ষ পদ্ধতিতে হোক, বিভিন্ন ক্ষয়ের মাধ্যমে কিন্তু এই ক্ষুদ্র ক্ষুদ্র বালিতে পরিণত হয়। ঠিক আছে, তাহলে বালির ধারণাটা বোঝা গেল। এখান থেকে বালির শ্রেণীবিভাগ করতে বললে এই অংশটাই কিন্তু তোমাদেরকে আলোচনা করতে হবে। এইবার আমাদের আলোচনার মূল বিষয়বস্তু হচ্ছে মরু অঞ্চলে যে আমরা বারবার আলোচনা করছি, বা বায়ু সব থেকে সর্বাধিক কার্যকরী ভূমিকা পালন করে মরু অঞ্চলে। তো মরু অঞ্চলে কি কি ভাবে, কি কি পদ্ধতিতে এটা কার্যকরী ভূমিকা লক্ষ্য করা যায়? তো দুটি প্রক্রিয়ায় এই মরুভূমিতে বালিরাশি সৃষ্টি হয়, মানে এই যে বালিয়াড়ি বা বালি দুটি ভাবে সৃষ্টি হতে পারে। কোথায়? মরু অঞ্চলে। ঠিক আছে, তো মরু অঞ্চলে দুটো ভাবে হয়। একটা হচ্ছে আবহবিকার পদ্ধতি, মানে আরো হয়, সেটা হচ্ছে প্রধান যে দুটো কারণ সেটা বলা হচ্ছে আবহবিকার পদ্ধতিতে হয় বালিয়াড়ি সৃষ্টি, আর হচ্ছে ঘর্ষণ ক্ষয়ের মাধ্যমে। এই দুটো প্রক্রিয়ার মাধ্যমে মরুভূমি অঞ্চলে বালি সৃষ্টি হয়। প্রথমে আমরা আলোচনা করব যান্ত্রিক আবহবিকার পদ্ধতিতে কিভাবে বালি সৃষ্টি হয়। তো যান্ত্রিক আবহবিকার পদ্ধতিতে কিভাবে হয়? দিনের বেলা এই মরুভূমি অঞ্চলে তাপমাত্রা কেমন থাকে? অত্যাধিক বেশি তাপমাত্রা থাকে, তাই তো। আর রাতের বেলা কেমন হয়? রাতের বেলা তাপমাত্রা একদম কমে যায়। অর্থাৎ এই যে দিনের বেলা অতিরিক্ত তাপমাত্রা আর রাতের বেলা তাপমাত্রার পরে অনেকটা হ্রাস পায়, যে উষ্ণতার পার্থক্য হওয়ার জন্য কি হয়, এখানে যে খনিজ পদার্থ সমৃদ্ধ যে বিভিন্ন অংশগুলো লক্ষ্য করা যায়, সেগুলো কি হয়? আবহবিকার ঘটে। কি কি আবহবিকার ঘটে? এখানে স্বল্পমোচন হতে পারে, বা ক্ষুদ্র কণা বিসরণ হতে পারে। এগুলো যান্ত্রিক আবহবিকারের বিভিন্ন অংশ। এই হওয়ার জন্য কি হয়, অর্থাৎ দিনের বেলা কোনো কিছু তাপ পেলে কি হয়, খনিজ পদার্থ প্রসারিত হয়ে যায়, বড় হয়ে যায়, ধীরে ধীরে একটু হলেও বড় হয়ে যায়। আবার যখন রাতের বেলা ঠান্ডা হওয়ার জন্য, মানে যত দ্রুত এই খনিজ পদার্থগুলো তাপ গ্রহণ করে, আবার কি হয়, যখন সূর্যর আলো যখন আর তাপ যখন পায় না, তখন কিন্তু খুব দ্রুত হারে আবার তাপ ছেড়ে দেয়। ঠান্ডা হলে কি হবে? সংকুচিত হয়ে যাবে, তাই না? দেখবে আমরা ঠান্ডার সময় কি হয়, জবুথবু হয়ে সংকুচিত হয়ে বসে থাকি। ঠান্ডা লাগলে আমাদের শিলারও কিন্তু ঠান্ডা লাগে, এরকম ভাবে সংকুচিত হয়ে যায়। তো বারবার যদি প্রসারিত আর সংকুচিত হয়ে যায়, তাহলে শিলার যে গাঠনিক উপাদান সেগুলো ধীরে ধীরে নষ্ট হয়ে যায়। নষ্ট হয়ে গেলে কি হয়? ভেঙে যায়। ভেঙে গেলে কি হবে? শিলাখণ্ড ছোট্ট ছোট্ট চূর্ণ বিচূর্ণ টুকরো টুকরো খণ্ডে বিভক্ত হয়ে যাবে, ভেঙে যাবে, তাই না? তাহলে এই যে অংশটাকে, এটাকে আমরা বলছি যান্ত্রিক আবহ বিকাশ। তাহলে এর প্রভাবে কিন্তু বালিয়াড়ি প্রধান সৃষ্টি হচ্ছে মরু অঞ্চলে। ঠিক আছে, আর 2 নম্বর হচ্ছে ঘর্ষণ ক্ষয়। কি ঘর্ষণ ক্ষয়টা কি? অর্থাৎ দুটো বস্তু বা দুটো পদার্থ পরস্পরের সঙ্গে যদি ধাক্কা খায়, ঠোকাঠুকি হয়, ধাক্কা খাওয়ার ফলে কি হয়, যদি সেগুলো ভেঙে যায় এবং সূক্ষ্ম ধূলিকণা বা বালিতে পরিণত হয়, তার প্রভাবে এই বালিয়াড়ি সৃষ্টি হতে পারে। দেখো, এটা হচ্ছে যে ঘর্ষণ হচ্ছে, দুটো পদার্থ কিন্তু এখানে একে অপরের সঙ্গে ধাক্কা খাচ্ছে, ধাক্কা খেয়ে, এবং যদি বালির বায়ুর প্রবাহের দিক যদি এরকম ভাবে হয়, এরকম ভাবে ঘর্ষণ হওয়ার ফলেও কিন্তু বালিয়াড়ি সৃষ্টি হতে পারে। ঠিক আছে, তাহলে মরু অঞ্চলে বালি কিভাবে সৃষ্টি হয় সেটা বোঝা গেল। তোমাদের কিন্তু মাথায় রাখতে হবে, এটা কিন্তু শুধুমাত্র বলা হয়েছে মরু অঞ্চলে। সেইখানে বললে দুটি পদ্ধতি, এক হচ্ছে যান্ত্রিক আবহবিকার আর 2 হচ্ছে ঘর্ষণ ক্ষয়। এই দুটি পদ্ধতি তোমাদেরকে আলোচনা করতে হবে। ঠিক আছে, পরবর্তী অংশে এবার আমরা জানবো যে উপকূল অঞ্চলে, অর্থাৎ সমুদ্রের তীরবর্তী অঞ্চলে কিভাবে বালি রাশি সৃষ্টি হয়।
তাহলে সমুদ্র তরঙ্গে বা সমুদ্র উপকূল অঞ্চলে কোন শক্তি সর্বাধিক কাজ করে? সমুদ্র তরঙ্গ বা সমুদ্র ঢেউ। আচ্ছা, তোমরা কোনোদিন দীঘা বা পুরীতে গেছো? গেছো, অনেকেই গেছে, তাই তো? আচ্ছা, দীঘা সমুদ্রে কি রয়েছে? যে ব্যাপক অংশ জুড়ে বিচ লক্ষ্য করা যায়, সেখানে কিন্তু শুধু বালিয়াড়ি আমরা লক্ষ্য করতে পারি, তাই না? যখন ঢেউটা আসে তখন ঢেউয়ের সাথে কি আসে বলতো? এই সমুদ্র থেকে আগত বালিয়াড়িগুলো কিন্তু এই ঢেউয়ের মাধ্যমে এরকম ভাবে, এবার এই ঢেউয়ের তো যখন জোয়ার হয় তখন ঢেউ অনেকটা উপরের দিকে উঠে আসে, আবার যখন ভাটা হয় নিচের দিকে উঠে আসে। তো এরকম ভাবে জোয়ার ভাটার জন্য ধীরে 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 এই বালিয়াড়িগুলো কিন্তু উপকূল অঞ্চলে দেখো এরকম ভাবে কিন্তু জমা হতে দেখা যায়। আবার ঢেউটা যখন ফিরে যায়, যখন আবার সমুদ্রের দিকে ব্যাক করে, তখন কিছু কিছু আবার বালিয়াড়ি কিন্তু আবার তার সঙ্গে সঙ্গে ধুয়ে চলেও যায়। ঠিক আছে? তাহলে এইরকম ভাবেই সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে সমুদ্র তরঙ্গের বারবার ধাক্কায় বা আঘাত হওয়ার ফলে শিলাস্তর যখন ভেঙে যাবে, ভেঙে টুকরো টুকরো অংশে ভেঙে গিয়ে বেলাভূমিতে বালি, মানে এই যে বিচ যে অংশ লক্ষ্য করা যাচ্ছে, এখানে কিন্তু বালি সঞ্চিত হতে দেখা যায়। এবং এই অঞ্চলে শুধুমাত্র যে সমুদ্র তরঙ্গের প্রভাবেই কার্যকারিতা বা লক্ষ্য করা যায় সেটা নয়, এর সাথে সাথে বায়ু সমানভাবে এখানে কার্যকরী ভূমিকা পালন করে। কারণ বায়ুর গতিবেগ যথেষ্ট বেশি হলে সমুদ্র তরঙ্গের গতিবেগ বৃদ্ধি পায়, এবং যে ক্ষুদ্র ক্ষুদ্র খণ্ডে বিভক্ত হয়ে যায়, এখান থেকে বায়ুর তীব্রতার জন্যও কিন্তু বালি উড়ে গিয়ে আরো উপকূল অঞ্চলে বা এই আরো ভেতরের দিকে বেলাভূমিতে গিয়ে সঞ্চিত হতে পারে। ঠিক আছে? এছাড়া রয়েছে আবহ বিকার। এই আবহ বিকার শুধুমাত্র যান্ত্রিক আবহ বিকার নয়, এই সমুদ্র তীরবর্তী অঞ্চলে সমুদ্রের জলের সাথে এবং এখানে যে বিভিন্ন শিলা বা খনিজ পদার্থগুলো রয়েছে তাদের সাথে কিন্তু রাসায়নিক আবহ বিকারও হতে পারে। তো রাসায়নিক আবহ বিকার হওয়ার ফলে কি হবে? এখানকার যে খনিজ পদার্থগুলো রয়েছে সেগুলো রাসায়নিকভাবে বিয়োজিত হতে পারে এবং হয়ে এখানে মোটা বালি তৈরি হতে পারে। ঠিক আছে? এই উপকূলবর্তী অঞ্চলে সিলিকেট সমৃদ্ধ শিলা বা চুনাপাথর সমৃদ্ধ শিলা বা প্রবাল, এইগুলো থেকেও যান্ত্রিক এবং রাসায়নিক পদ্ধতিতে বালিয়াড়ি সৃষ্টি হতে পারে। তাহলে একটা আমরা আলোচনা করলাম মরুভূমি অঞ্চলে বালি সৃষ্টি, আর দ্বিতীয় আলোচনা করলাম উপকূল অঞ্চলে বালি সৃষ্টি। ঠিক আছে? এইবার আমরা আলোচনা করব যেটা এতক্ষণ বারবার বলছিলাম, যে বায়ুর কাজ। বায়ু মূলত নদ নদীর মতোই ক্ষয়, বহন, সঞ্চয়, এই তিনটি প্রক্রিয়ায় কিন্তু অনেক প্রকার ভূমিরূপ সে তৈরি করতে পারে। তাই ভূমিরূপ তৈরি যে করে তার তো পদ্ধতি রয়েছে। কি কি পদ্ধতি এখানে লক্ষ্য করা যায়? তিনটি প্রক্রিয়া লক্ষ্য করা যায়। ক্ষয় কাজ, ক্ষয় যখনই হবে তাহলে সেই পদার্থ কি হচ্ছে, একটা অংশ থেকে আরেকটা অংশ চলে যাবে। বহন হচ্ছে, বহন হলে কি হবে? যে পদার্থটা বহন হয়ে একটা স্থান থেকে আরেকটা স্থানে চলে গেল সে তো আকাশে বা বাতাসে ঘুরে বেড়াবে না। কোথায় পড়বে? যেখানে বায়ুর গতিবেগ বা তীব্রতা কমে যাবে সেখানে গিয়ে সেটা পড়ে যাবে। পড়ে গেলে সেটা কি হবে? সেখানে সঞ্চয় হবে। তাহলে এরকম ভাবে ক্ষয়, বহন এবং সঞ্চয়ের মাধ্যমে বায়ু কিন্তু ভূমিরূপের পরিবর্তন ঘটায়। আমরা প্রথমে যে পদ্ধতি আলোচনা করব সেটা হচ্ছে ক্ষয় কাজ পদ্ধতি। বায়ুর এই ক্ষয় কাজ পদ্ধতি তিনটি প্রক্রিয়ায় বায়ু ক্ষয় কাজ করে থাকে। একটা হচ্ছে অপসারণ পদ্ধতি, 2 নম্বর রয়েছে অবঘর্ষ পদ্ধতি, 3 নম্বর রয়েছে ঘর্ষণ পদ্ধতি। তাহলে প্রথমে অপসারণ পদ্ধতিতে কিভাবে বায়ু ক্ষয় কাজ করে থাকে সেটা একটু আমরা আলোচনা করে নিই। দেখো, এইটা হচ্ছে অপসারণ পদ্ধতির যে ছবি, সেটা কিভাবে হয়? প্রবল বায়ু প্রবাহে, মানে বায়ু প্রবাহের গতিবেগ যদি অনেক বেশি থাকে তাহলে কোনো স্থানে কি হয়? শুষ্ক শিথিল বালি
এই বালুকণাকে কি করে, উড়িয়ে নিয়ে চলে যায়। তাহলে কোনো একটা স্থানের যদি ওপরের বালিয়াড়ি বায়ুর আঘাতের ফলে বা বায়ুর গতিবেগের প্রভাবে উড়ে গিয়ে চলে যায়, তাহলে সে নিম্ন স্তর কি করে, নিম্ন স্তরের বালি স্তরকে উন্মুক্ত করে তোলে, তাই তো। এবং নিম্ন স্তরের বালিকে যদি উন্মুক্ত করে দেয় বা একটা উঁচু অংশ ছিল সেখানে ধীরে ধীরে যদি হাওয়ার গতিবেগে বায়ু চলে যাচ্ছে, তাহলে সেই অংশটা কি হবে, একটা গর্ত সৃষ্টি হতে পারে, সেখানটাতে একটা খাত সৃষ্টি হতে পারে। তাহলে এই যে ক্ষয় কাজের মাধ্যমে এই যে চলে গেল বায়ু একটা স্থান থেকে অপর স্থানে, এই পদ্ধতিটাকে আমরা বলছি অপসারণ পদ্ধতি। ঠিক আছে, অপসরণ পদ্ধতি। দেখো ছবিতে দেখো, এই যে একটা উঁচু শিলাস্তর বা শিলাখণ্ড যদি আমরা বলে থাকি, এই অংশ থেকে এইটা দেখো আরো এটা তো একটা দিনে গড়ে ওঠেনি, দীর্ঘ দিন ধরে এর কার্যকারিতা লক্ষ্য করা যাচ্ছে, তাই না। এই অবস্থায় ছিল, আবার আরো দীর্ঘদিন যাওয়ার ফলে এটা এই অবস্থায় গেল। তাহলে কি হচ্ছে, নিম্নের শিলাস্তর কিন্তু উন্মুক্ত হয়ে গেল। এরকম ভাবে একটা খাতের সৃষ্টি হচ্ছে। 1 নম্বর গেল অপসরণ পদ্ধতি। 2 নম্বর হচ্ছে অবঘর্ষ পদ্ধতি। এই অবঘর্ষ পদ্ধতিটা কি, কি হচ্ছে অবঘর্ষ পদ্ধতি, সেটা হচ্ছে যে এই যে বায়ুবাহিত তীক্ষ্ণ কঠিন কোয়ার্চ, এই যে কোয়ার্চ যেটা বললাম, বা বালিকণা এবং পাথরখণ্ড প্রবাহ পথে, ঠিক আছে, মানে যখন যাচ্ছে প্রবাহ পথে শিলাস্তূপের গায়ে আঘাত করছে, আঘাত করে কি করছে, গভীর ক্ষত বা আঁচড় কাটা দাগ লক্ষ্য করা যাচ্ছে। তার মানে একটা ছোটখাটো শিলাখণ্ড যদি বড় শিলাখণ্ডের গায়ে জোরে গিয়ে আঘাত করে, প্রতিনিয়ত আঘাত করতে থাকে, তার ফলে কি হচ্ছে, সেই যে পাথরখণ্ডটায় কিন্তু একটা গর্ত বা আঘাতের সৃষ্টি হচ্ছে। ঠিক আছে, এইভাবে শিলাস্তর ক্ষয় করে এবং এই যে গর্তটা দেখতে কিন্তু হয় মৌচাকের মতো। দেখো এই যে শিলাখণ্ড দেখো, এই যে নুড়ি পাথর পলি বালিগুলো, এগুলো কিন্তু বারবার এই বড় শিলাখণ্ডে আঘাত করছে, বা কোনো এক থেকে উড়ে গেল, এইভাবে এসে আঘাত করতে পারে। তাহলে আঘাত করার দরুন দেখো, এই দেখো উপরের অংশে দেখো, এই দেখো ছিদ্রগুলো দেখতে পাচ্ছ তোমরা, মৌচাকের মতো, এই দেখো মৌচাকের মতো ছিদ্র দেখা যাচ্ছে। তাহলে এই যে পদ্ধতিতে ক্ষয় কাজ হয় এটাকে বলা হচ্ছে অবঘর্ষ পদ্ধতি। কি পদ্ধতি বললাম, অবঘর্ষ পদ্ধতি। তাহলে দুটো ক্ষয় কাজ পদ্ধতি বললাম। 3 নম্বর হচ্ছে ঘর্ষণ পদ্ধতি। ঘর্ষণ পদ্ধতিটা কেমন, এই বায়ুবাহিত শিলাখণ্ড নুড়ি পরস্পরের মধ্যে যদি ঠোকাঠুকি হয়, ঠোকাঠুকি হয়ে ভেঙে যায়, ভেঙে গিয়ে ধূলিকণায় পরিণত হয়ে ক্ষয় পায়, তখন এটাকে বলা হয় ঘর্ষণ প্রক্রিয়া। এই হচ্ছে অ্যাট্রিশন, ঘর্ষণ প্রক্রিয়া। এই হচ্ছে দেখো দুটো শিলাখণ্ড একে অপরের সঙ্গে এরকম ভাবে ঠোকাঠুকি লাগছে, ঠোকাঠুকি হচ্ছে, এবং এই ক্ষয় প্রক্রিয়াকে, এই যে ঘর্ষণ প্রক্রিয়া, এটি কিন্তু এই প্রক্রিয়াকে সচল রাখে। এবং এখানে একটা জিনিস মনে রাখতে হবে, মরুভূমি অঞ্চলে যখন বায়ু ক্ষয় কাজ করে, তার পাশাপাশি বহন কাজও করতে পারে, করে, আবার বহন কাজের সঙ্গে সঙ্গে সঞ্চয় কার্য করে থাকে। বায়ু কিন্তু যে কোনো একটা পদ্ধতি বা যে কোনো একটা কাজ কিন্তু একবারে করছে না, এটা কিন্তু একসাথেই প্রত্যেকটা কাজ প্রতিনিয়ত করে চলেছে। ঠিক আছে, তাহলে ক্ষয় কাজ পদ্ধতি কটি, 3টি। কি কি, একটা হচ্ছে অপসরণ, তার মানে উপরের শিলাস্তর একটা জায়গা থেকে উড়ে গিয়ে সেখানে নিম্নস্তরটা ফাঁকা হয়ে যাবে, গর্ত সৃষ্টি হবে। 2 নম্বর হচ্ছে অবঘর্ষ, অর্থাৎ শিলাখণ্ডগুলো কোনো বড় শিলাখণ্ডের গায়ে আঘাত করে গভীর ক্ষত, মৌচাকের মতো গর্ত সৃষ্টি করবে, এটা হচ্ছে অবঘর্ষ। 3 নম্বর হচ্ছে ঘর্ষণ, দুটো পাথর ঠোকাঠুকি খাচ্ছে, ঠোকাঠুকি খাওয়ার ফলে ক্ষুদ্র ক্ষুদ্র খণ্ডে বা বালিতে পরিণত হচ্ছে, এটা হচ্ছে 3 নম্বর ক্ষয়কাজ পদ্ধতি। তাই 3টি ক্ষয়কাজ পদ্ধতি সম্পর্কে সবাই বুঝতে পারলে তো। আচ্ছা, ক্ষয় কাজের পরেই কি বলেছিলাম, বহন। তাহলে আগে তো ক্ষয় করবে, তারপরে তো ওই ক্ষয়জাত পদার্থগুলো বালি বহন করে নিয়ে যাবে বায়ু। কিভাবে বহন করছে, 3টি প্রক্রিয়ায় বায়ু বহন কাজ করে থাকে। একটা হচ্ছে ভাসমান, 2 নম্বর হচ্ছে লম্ফদান,
3 নম্বর হচ্ছে গড়ানো। দেখো এই যে অংশগুলো বললাম প্রত্যেকটা কিন্তু আমরা নদীর যখন বহন পদ্ধতি পড়েছিলাম এই অংশগুলো কিন্তু সেখানেও ছিল। ঠিক আছে, তো দেখো প্রথমে যদি ভাসমান বলি তাহলে ভাসমান বাতাসে ভাসবে কোন বস্তু বা কোন বস্তু কণা যার আয়তন সব থেকে ছোট ছোট হবে, সূক্ষ্ম সূক্ষ্ম হবে, সেগুলো ভাসতে দেখবো আমরা। বড় বস্তু কি বাতাসে ভাসতে দেখতে পারবো আমরা? পারবো না। তাহলে অতি সূক্ষ্ম ব্যাস তার কত হবে? 0.05 মিলিমিটারের মতো হতে হবে, এবং এই বালু হালকা বালি ও ধূলিকণা বায়ুর সঙ্গে ভেসে ভেসে বহু দূরে উড়ে যায়। দেখো এই যে সাসপেনশন, এই যে দেখো ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র বালিকণা দেখতে পাচ্ছ বাতাসে কিন্তু উড়ে বেড়াচ্ছে। বা এইখানটায় যে তীব্র বায়ুর গতিবেগ এদিক থেকে এদিকে আসছে, দেখো বায়ুর এই দেখো কুণ্ডলী আকারে এখানটায় কিন্তু ছোট ছোট একদম সূক্ষ্ম বালুকণা কিন্তু বাতাসে ভেসে বেড়াতে লক্ষ্য করা যাচ্ছে। তাহলে এই যে বহু দূরে উড়ে যায় এটাকে বলা হচ্ছে ভাসমান প্রক্রিয়া। তাহলে কথার মধ্যেই আছে ভাসমান, তার মানে কিভাবে? ভেসে ভেসে। কোথায় ভাসবে? বায়ুতে। বায়ুতে ভেসে ভেসে উড়ে যাচ্ছে একটা স্থান থেকে আরেকটা স্থানে, সেই পদ্ধতিটাই হচ্ছে ভাসমান প্রক্রিয়া। ঠিক আছে, লম্ফদান প্রক্রিয়া। তাহলে লম্ফদান প্রক্রিয়া কোনগুলো হবে? তাহলে সূক্ষ্ম কণা যদি ভাসমান প্রক্রিয়ায় অংশগ্রহণ করে, অর্থাৎ এইখানে কিন্তু এই যে একদম শুরুতে বালির মিহিকণা, মাঝারি মিহিকণা আর বালুকণা আমরা আলোচনা করেছিলাম, সেইগুলোই কিন্তু এখানে লক্ষ্য করতে পারছি। লম্ফদান অর্থাৎ যেটাকে বলা হচ্ছে সল্টেশন। দেখো এই হচ্ছে লম্ফদান প্রক্রিয়া। কি হচ্ছে? মাঝারি আকারের অর্থাৎ 0.05 থেকে 2 মিলিমিটারের মধ্যবর্তী যে বালি আড়িগুলো থাকে একটু সামান্য ভারী, এগুলো কি হয়? ভারী নুড়িগুলো শিলাখণ্ড ভূমিতে বারবার ধাক্কা খায়। এই দেখো শিলাখণ্ড বারবার ধাক্কা খাচ্ছে, ধাক্কা খেয়ে খেয়ে লাফাতে লাফাতে এগিয়ে চলে। তুমি মাঠে গেলে যখন খেলো কি করো? লাফাও না অনেক সময়, এখানে একটা পা দিচ্ছ আবার গিয়ে দূরে গিয়ে লাফাচ্ছ। তাহলে এই যে বা লং জাম্প আমরা যখন দিই, হাই জাম্প দিই, তাহলে কি হয়? লাফিয়ে আমরা একটা অংশ থেকে আর একটা অংশ চলে যাই। এখানেও বালি কি করছে? এই হাই জাম্প লং জাম্প খেলা করছে এখানে। ঠিক আছে, দেখো এখানটায় লাফিয়ে লাফিয়ে একটা স্থান থেকে যে লাফিয়ে লাফিয়ে একটা স্থান থেকে আরেকটা স্থানের দিকে চলে যাচ্ছে, এই পদ্ধতিটাকে বলা হচ্ছে লম্ফদান প্রক্রিয়া। বোঝা গেল? লাস্ট রয়েছে গড়ানো প্রক্রিয়া। তাহলে কে গড়াবে? তাহলে যে বালির আয়তনগুলো এই 2 মিলিমিটারের বেশি হবে, যেগুলো না পারবে বাতাসে ভেসে বেড়াতে, না পারবে লম্ফদান প্রক্রিয়া অংশগ্রহণ করতে, এই রকম বড় বড় খণ্ডগুলো, এই যে বড় বড় যদি শিলাখণ্ড থাকে, এই দেখো এগুলো গড়িয়ে গড়িয়ে কিন্তু এই জায়গাটায় গেছে। এই যে বড় বড় খণ্ডগুলো, এগুলো কিন্তু বাতাসে ভাসতেও পারছে না, লাফিয়েও বেড়াতে পারছে না, এগুলো তীব্র বায়ুর গতিবেগে গড়িয়ে গড়িয়ে চলে যাচ্ছে। ঠিক আছে, এই ভারী নুড়ি প্রস্তরখণ্ডগুলো যখন ভূমির ওপর দিয়ে বায়ু প্রবাহের দ্বারা গড়িয়ে গড়িয়ে অগ্রসর হয়, এই পদ্ধতিটাকে বলা হচ্ছে গড়ানো প্রক্রিয়া, ইংলিশে বলা হচ্ছে ট্রাকশন। তাহলে বহন কাজ কটি প্রক্রিয়ায় করছে, কি কি পদ্ধতিতে? 3টি। বলো নামগুলো বলো। 1 নম্বর হচ্ছে ভাসমান প্রক্রিয়া, 2 নম্বর হচ্ছে লম্ফদান প্রক্রিয়া, 3 নম্বর হচ্ছে গড়ানো প্রক্রিয়া। মনে থাকবে এই নামগুলোর মধ্যে থেকেই কিন্তু তোমাদেরকে উত্তর খুঁজে বার করতে হবে। ভাসমান মানে কি? ভেসে বেড়াবে। বালির আয়তনের পরিমাণ কত হতে হবে? 0.05 মিলিমিটারেরও কম। লম্ফদান তার মানে এই ভাসমান যে বালিগুলো উড়ে বেড়াচ্ছিল তার থেকে একটু বড় হবে, কারণ এগুলো তো বাতাসে ভেসে বেড়াতে পারছে না, লাফিয়ে লাফিয়ে যাচ্ছে। 0.05 থেকে 2 মিলিমিটার পর্যন্ত। আর গড়ানো প্রক্রিয়া, তাহলে এই ওপরের যে দুটি পদ্ধতি আলোচনা করলাম তার থেকেও বড় পাথর হবে, যেটা বাতাসে ভাসতেও পারছে না আবার লাফাতেও পারছে না, এটা গড়িয়ে গড়িয়ে অগ্রসর হবে, এটাকে বলা হচ্ছে গড়ানো প্রক্রিয়া। ঠিক আছে, লাস্ট অংশ রয়েছে
সঞ্চয় কাজ, অর্থাৎ বালু বা বায়ুর সঞ্চয় কাজ কিভাবে হয়। তাহলে দেখবে যখন আমরা নদীর ভূমিরূপ সম্পর্কে আলোচনা করেছিলাম, নদীর সঞ্চয় কাজ সম্পর্কে আলোচনা করেছিলাম, তখন আমরা বলেছিলাম সমভূমি অঞ্চলে যেখানে নদীর গতিবেগ বা জলপ্রবাহের গতিবেগ একদম কমে যাবে, তখন এই উচ্চ পার্বত্য অঞ্চল থেকে বয়ে আনা পদার্থগুলো সেগুলো আর সে বহন করে এগিয়ে নিয়ে যেতে পারছে না। তখন সে কি করছে, গতিবেগ না থাকার জন্য সেই স্থানেই বিভিন্ন জায়গায় সঞ্চিত করে ফেলছে। বালির ক্ষেত্রেও একই, যখন বায়ুর গতিবেগ আর অতিরিক্ত হারে দেখা যাচ্ছে না, তখন সেগুলো কি করছে, সেখানেই ফেলে দিচ্ছে, ফেলে দিয়ে সেখানেই কিন্তু ধীরে ধীরে সঞ্চয় কাজ করে তুলছে। সেখানে তাহলে বায়ু জমা হলে কি হবে, ঝোপঝাড় বা উচ্চভূমি গঠিত হবে, বা উচ্চভূমি ঝোপঝাড়ের মাধ্যমেও কিন্তু বায়ুর সেই অংশগুলো আর সেই বাধাটা ছেড়ে অতিক্রম করে যেতে পারছে না, সেখানেও জমা হয়ে যেতে পারে। ঠিক আছে, এরকম ভাবে কিন্তু সঞ্চিত হয়। প্রথমত হচ্ছে 1 নম্বর অধঃপতন বা সেডিমেন্টেশন। দেখো সেডিমেন্টেশন কোথায় হতে পারে, তাহলে যে কোনো একটা নিচু জায়গা, একটা অগভীর বলতে পারো বা একটা অপেক্ষাকৃত নিচু জায়গা অপর জায়গা থেকে কোনো বালিয়াড়ি বা ধীর সম্পন্ন সূক্ষ্ম বালি, ধরো এই যে ভাসমান প্রক্রিয়া আমরা বললাম, সেই ভাসমান প্রক্রিয়ার বালিয়াড়িগুলো যদি এই গভীর অংশ এসে ধীরে 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 জমা হতে শুরু করে, দিয়ে একটা সঞ্চিত হয়, তাহলে সেই পদ্ধতিটাকে আমরা কি বলবো, অধঃপাতন প্রক্রিয়া। দেখো সেডিমেন্টেশন হচ্ছে এই যে বালিয়াড়ি এখানে সঞ্চিত হচ্ছে, তো যদি এরকম যদি একটা অগভীর বা একটা গভীর খাদ আমরা দেখতে পাই, তাহলে বালি এখানে ধীরে ধীরে জমা হতে থাকবে, তার একটা স্তর গঠিত হবে। ঠিক আছে, তাহলে প্রথম কি পদ্ধতি বললাম, অধঃপাতন। 2 নম্বর হচ্ছে উপলেপন, অর্থাৎ সেটা কি, এই যে বায়ুবাহিত মাঝারি থেকে বড় আকারের নুড়ি, যেটা আমরা গড়ানো প্রক্রিয়া বলছিলাম, প্রস্তরখণ্ড গড়িয়ে গড়িয়ে যদি একটা জায়গায় স্তূপ আকারে সঞ্চিত হয়ে যায়, ঠিক আছে, এই যে বড় বড় পাথরগুলো যেগুলো ভাসতে পারছে না, লাফাতে পারছে না, গড়িয়ে গড়িয়ে যদি একটা জায়গায় এরকম বড় পাথরের নাই করে শিলাস্তূপ একটা সঞ্চিত হতে শুরু করে, তাহলে সেটাকে আমরা উপলেপন প্রক্রিয়া বলতে পারি। অধিগ্রহণ কোনগুলো, উঁচু এবং নিচু ভূমিতে বায়ুবাহিত বিভিন্ন আকারের বোঝাগুলি, অর্থাৎ বায়ু যেগুলো নিয়ে যাচ্ছে, এই বোঝাগুলি যদি আটকে যায়, দেখো এই বোঝাগুলি, একটা গাছ আছে এখানে আটকে থেকে একটা উঁচু একটা স্তর তৈরি করতে, দেখো একটা উঁচু স্তর তৈরি হয়ে গেছে, এখানটায় জমে গিয়ে প্রচুর পরিমাণে বালিয়াড়ি সৃষ্টি হচ্ছে, বালি এখানে জমে যাচ্ছে, এখানটাতে জমে যাচ্ছে, কারণ বায়ুর গতিবেগটা এখানে কমে যাচ্ছে, সে আর নিয়ে যেতে পারছে না, তাহলে এখানটায় ধীরে ধীরে সঞ্চিত হয়ে যাচ্ছে, এরকম ভাবে অধিগ্রহণ হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে বায়ু সঞ্চয় কাজ করছে কি কি পদ্ধতিতে, 3টি পদ্ধতি মনে রাখবে। ক্ষয় কাজ 3টি পদ্ধতিতেই করে, একটা হচ্ছে অপসরণ, 2 নম্বর হচ্ছে অবঘর্ষ, 3 নম্বর হচ্ছে ঘর্ষণ। বহন কাজও 3টি পদ্ধতিতে করে, ভাসমান, লম্ফদান আর গড়ানো প্রক্রিয়া। ভেরি গুড। সঞ্চয় কাজও 3টি পদ্ধতিতে করে, অধঃপাতন, উপলেপন আর অধিগ্রহণ। প্রত্যেকটাই কিন্তু 3টি পদ্ধতিতে তার কার্যকারিতা ভূমিকা পালন করে। তাহলে এতক্ষণে আমরা যেটুকু অংশ আলোচনা করলাম সবাই বুঝতে পেরেছো? তোমরা তার মাঝেও তোমরা জিজ্ঞাসা করেছিলে, আমি বলে দিয়েছি। আশা করি এখন আর কারো কোনো সমস্যা নেই। এইখান থেকে কিছু গুরুত্বপূর্ণ বাছাই করা প্রশ্ন আমি তোমাদের জন্য এখানে উল্লেখ করেছি। এই নির্দিষ্ট প্রশ্নগুলি ধরে তোমরা বই থেকে উত্তরগুলো পড়বে, এবং তোমরা পড়লে পরবর্তী ক্লাসে আলোচনা করবার আগে আমি প্রশ্ন উত্তর সম্পর্কে একটু তোমাদের থেকে জেনে নেব, যে তোমরা কে কতটা ভালোভাবে জেনে এসেছো বা বুঝে এসেছো। ঠিক আছে, তো সবাই প্রশ্নগুলো নোট ডাউন করে নিয়েছো? ওকে, আজকের ক্লাস আমাদের এই পর্যন্তই থাকবে। পরবর্তী ক্লাসে আবার আমরা এই বালির যে ভূমিরূপ, অর্থাৎ ক্ষয়কার্যের ফলে, প্রথমে আমরা ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপগুলো আলোচনা করব ধীরে ধীরে। ঠিক আছে, সবাই ভালো থাকবে, ধন্যবাদ।